ভয়াবহ খারাপ অবস্থায় থাকা ব্যাংক বহির্ভূত 9 আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারী টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি, এই 3 সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। এর আগে গত মে মাসে খারাপ অবস্থায় থাকা 20টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। সন্তোষজনক জবাব না পাওয়ায় 9 প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এসব প্রতিষ্ঠান অবসায়নে সরকারের 9,000 কোটি টাকা লাগবে বলে জানা গেছে। বন্ধের উদ্যোগ নেয়া প্রতিষ্ঠানগুলো হলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আবিভা ফাইন্যান্স, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, GSP ফাইন্যান্স কোম্পানি ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। জানা গেছে এসব প্রতিষ্ঠান অবসায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন বিভাগে তথ্য পাঠানো হয়েছে। অবসায়নের ক্ষেত্রে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। কর্মরত কর্মচারীদের চাকরিবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি মিলিয়ে মোট 23টি ব্যাংক বর্তমানে মূলধন ঘাটতির মধ্যে রয়েছে। এদের সম্মিলিত ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 1,11,289 কোটি 14 লাখ টাকা। এই অবস্থার পেছনে রয়েছে দীর্ঘদিন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ঋণ বিতরণ, যার বড় একটি অংশ এখন আর ফেরত পাওয়া যাচ্ছে না। ফলে ঘাটতির বোঝা চাপছে পুরো ব্যাংকিং ব্যবস্থার কাঁধে, আর এতে আর্থিক খাতের স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে এই মূলধন ঘাটতি কেবল আর্থিক দুর্বলতার চিত্র নয়, বরং এটি দেশের ব্যাংকিং খাতের গভীর কাঠামোগত সমস্যার প্রতিচ্ছবি। দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা, দুর্বল পরিচালনা পর্ষদ, রাজনৈতিক প্রভাব এবং স্বচ্ছতা ও জবাবদিহির অভাব এই অবস্থার জন্য দায়ী। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের পর্যালোচনায় আরও দেখা গেছে, শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে মূলধন ঘাটতির মধ্যে পড়েছে একাধিক ব্যাংক। এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং IFC ব্যাংক। বিশ্লেষকদের মতে, সরকারের পরিবর্তনের পর এসব ব্যাংকের ভেতরের আর্থিক দুর্বলতা ও ঝুঁকিপূর্ণ ঋণের চিত্র আরও স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় অনেক ব্যাংক যেমন অনিয়ন্ত্রিত ঋণ বিতরণে জড়িত ছিল, বর্তমান বাস্তবতায় তার প্রভাবই মূলধন ঘাটতির রূপে সামনে আসছে। দেশের আর্থিক খাতে আজকের এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। এর পেছনে বহু বছর ধরে চলে আসা সুশাসনের অভাব, লাগামহীন দুর্নীতি, রাজনৈতিক প্রভাব এবং দুর্বল নিয়ন্ত্রক ব্যবস্থার মতো একাধিক কারণ জড়িত। এই সংকটের মূল কারণ হল প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদে থাকা কিছু সদস্যের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার। অনেক ক্ষেত্রে দেখা গেছে পরিচালকরা নিজেরাই নামে বেনামে প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন এবং সেই ঋণ আর ফেরত দেননি। স্বার্থের সংঘাত, আত্মীয়করণ এবং ভুয়া কাগজপত্রের মাধ্যমে ঋণ অনুমোদন একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছিল। প্রশান্ত কুমার হালদার, যাকে চেনে সবাই PK হালদার নামে, তার কেলেঙ্কারি এর সবচেয়ে বড় উদাহরণ। যিনি একাই কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যান। যখন খেলাপি ঋণ বেড়ে যায়, তখন প্রতিষ্ঠানগুলোর নগদ টাকার প্রবাহ, ক্যাশ ফ্লো বন্ধ হয়ে যায়। ফলে তারা আমানতকারীদের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দিতে পারে না। এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং তারা তাদের আমানত তুলে নিতে ভিড় করে। এতে প্রতিষ্ঠানগুলো তীব্র তারল্য সংকটে পড়ে এবং তাদের পতন ত্বরান্বিত হয়। আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশের শিল্প ও ভোক্তা অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে অর্থনীতিতে ঋণের প্রবাহ কমে যেতে পারে, যা বিনিয়োগ এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে। সরকার যদি জনগণের করের টাকা দিয়ে বারবার অবসায়ন প্রক্রিয়ার ব্যয়ভার বহন করে, তবে ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালকরাও
দুর্নীতি ও অনিয়ম করতে উৎসাহিত হতে পারেন। তারা ভাবতে পারেন যে প্রতিষ্ঠান ব্যর্থ হলেও সরকার আমানতকারীদের টাকা ফেরত দিবে। সর্বোপরি এই 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগটি আর্থিক খাতে রক্তক্ষরণ বন্ধ করার একটি প্রয়োজনীয় অস্ত্রোপচার। তবে শুধু অবসায়নই চূড়ান্ত সমাধান নয়। এই সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ঋণ অনুমোদন ও আদায়ে কঠোর শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে ভবিষ্যতে একই ধরনের সংকট আরও ভয়াবহ রূপে ফিরে আসার ঝুঁকি থেকেই যাবে। দর্শক, আজকের বিষয় বাংলাদেশের 23 ব্যাংকের মূলধন ঘাটতি 1,10,000 কোটি টাকারও বেশি। আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন এবং সিটিজেন হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। দুজনকেই স্বাগত জানাই। আমরা একটু সিটিজেন হিসেবে ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছেই শুরুতে যেতে চাই যে আপনি একটু বলবেন যে এই যে আমরা দেখছি ব্যাংক খাতের যে ঘাটতি, সেই ঘাটতিতে যারা ইনভেস্টমেন্ট পলিসিতে যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেই সব প্রতিষ্ঠান তো বেশ কিছু প্রতিষ্ঠান তো একদম ধস লেগে গেছে, দেউলিয়া প্রায় অবস্থা, এবং ব্যাংক খাতের ঘাটতিটাও মনে করা হচ্ছে যে অনেকগুলো ব্যাংকের অবস্থা এমন যে সেই ব্যাংক থেকে সাধারণ গ্রাহকরা, আমানতকারীরা কিভাবে টাকা উত্তোলন ফিরে পাবেন সেটার আসলে নিশ্চয়তা সরকার দিবে, এবং সরকার সেইটা আবার বন্দোবস্ত করলে একইভাবে মানুষের টাকাই সরকার কোনোভাবে ঘুরিয়ে দিবে। তো এই পর্যায়ে আমরা পৌঁছেছি, এই টোটাল ফ্যাক্টটা আপনি যদি একটু তুলে ধরতেন। জি, ধন্যবাদ। দেখুন, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা যেটা আপনি উত্থাপন করতে চেয়েছেন সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে তফসিলি ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটা আসলে যে পর্যায়ে গিয়েছে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় ধরনের ঝুঁকি, এবং একই সাথে যদি বলা চলে যে আমাদের যে আর্থিক ব্যবস্থাপনার যে চিত্র, সেই চিত্রটা যে কত দুর্বিষহ অবস্থা সেটাই কিন্তু ফুটে উঠেছে। আপনি জানেন যে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত 19টি ব্যাংকের কথা বলা হয়েছিল, সে জায়গায় আরো নতুন করে 4টি ব্যাংক 3 মাসের মধ্যে আরো 4টি ব্যাংক যুক্ত হয়ে যে সংখ্যাটা দাঁড়িয়েছে 23টি। অর্থাৎ সার্বিকভাবে তফসিলি ব্যাংকের হিসেবে যদি বলেন তাহলে বলতে পারেন 37% ব্যাংক বর্তমানে কিন্তু এই ধরনের ঝুঁকিতে রয়েছে। বিষয়টা যদি পরিষ্কারভাবে বলি, ধরেন একটা ব্যাংকের যে ইকুইটির পরিমাণ, তার রিস্ক ওয়েটেড অ্যাসেটের এগেইনস্টে কতটুকু থাকা দরকার, সেই নির্ধারণটা করে থাকে সেন্ট্রাল ব্যাংক। আরেকটা জিনিস হচ্ছে সম্পদের সাথে তুলনা করে করা হয়। দুই দিক থেকেই যদি চিত্রটা দেখেন, বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে। ইন এ সেন্স, যে সংখ্যাটা প্রকৃতপক্ষে নেগেটিভ, কিন্তু যে রেশিওটা আমরা বলি CRAR, মানে হচ্ছে আপনার রিস্ক ওয়েটেড অ্যাসেটের সাথে আপনার ক্যাপিটালের যে রেশিওটা, সেই অনুপাতটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 10-এ থাকার কথা, বাংলাদেশে 6-এ নেমেছে। কিন্তু প্রকৃতপক্ষে আপনারা জানেন যে, আমরাও জানি, পত্রপত্রিকার মাধ্যমেই জানি যে বাংলাদেশ এই তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক অনেক ধরনের ডেফারাল ফ্যাসিলিটি দেওয়ার পরে কিন্তু এই অবস্থা। কিন্তু প্রকৃতপক্ষে যে সমস্ত ঋণের পিছনে প্রভিশনিং, সেই প্রভিশনিং স্থগিত রাখা হয়েছে, সেগুলা যদি প্রকৃতপক্ষে চলমান রাখা হতো তাহলে সেই হিসাবটা দাঁড়ায় কিন্তু নেগেটিভ। যে কারণে পত্রপত্রিকায় যে চিত্রটা ফুটে আসছে যে আমরা অনেক কিছুতেই দেখছি স্থিতিশীলতার দিকে যাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে একটা ব্যাংকিং সেক্টর এজ এ ইন্ডাস্ট্রি যদি চিন্তা করি, সেটা কি আমাদের সত্যিকার অর্থেই সেই স্থিতিশীলতা দেয় কিনা। কারণ আমি কেন এই কথাটা বললাম, একটা আর্থিক খাতের স্থিতিশীলতা নির্ভর করে এই যে ইন্ডিকেটরের কথা বলা হচ্ছে যে মূলধনের ঘাটতি, এটা নির্ধারণ করে দেয় কতটুক ঝুঁকিতে আমরা আসলে প্রকৃতপক্ষে যেভাবে ঝুঁকির দিকে যাচ্ছি, সেটা বাংলাদেশের আরো অনেক অর্থনৈতিক ইন্ডিকেটরের সাথে এটা সম্পৃক্ত। কেননা যেমন আপনি যদি বলেন এই সমস্ত ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থার অবস্থা কি, তার মানে হচ্ছে আস্থাহীনতায় ভুগবে ব্যাংকগুলো, আরো ক্রাইসিসে পড়বে। তাহলে এই ব্যাংকগুলোকে আপনি যদি একটু বলতেন যে এই টোটাল ব্যবস্থাপনার জন্য, এই দুরবস্থার জন্য কি একদম বিগত সময়টাই পুরোটা দায়ী?
এটা কি মানে আমাদের বিগত সময়ের যে সরকার ছিল তাদের উদাসীনতা, খামখেয়ালিপনা, অসঙ্গতি, দুর্নীতি পরায়ণ এইসবই দায়ী, নাকি অন্য কোনো আরও ফ্যাক্ট এর পেছনে কাজ করেছিল? দেখেন, প্রকৃতপক্ষে আমরা কিন্তু সবাই জানি যে বাংলাদেশের দুর্নীতির দিক থেকে দুর্নীতির ইন্ডেক্স দেখলেও হবেন, আর্থিক খাতের যদি ইন্ডেক্স গুলা দেখেন সেই জায়গায়ও বাংলাদেশ যে আমি বলবো যে সার্বিকভাবে, আমি বিগত সরকার শুধু বলছি না, আপনি যদি এর রেস টানেন তাহলে আরো পিছন দিকে যেতে হবে। অর্থাৎ আমরা ব্যাংক থেকে টাকা নেওয়া, লোন নেওয়া, এই সমস্ত যারা বৃহৎ, আমি কিন্তু বলছি, তারা মনে করে এটা একটা লুট করার যন্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। তার মানে হচ্ছে দুর্বলতাটা আপনি কোথায় দেখবেন? যে সমস্ত ব্যাংক মালিক তারাই ব্যাংক প্রতিষ্ঠা করতেছে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে লুট করছে, উনারা আবার এই ব্যাংক থেকে লুট করছে। অর্থাৎ তাদের মধ্যে যারা প্রতিষ্ঠা করছে ব্যাংক, তাদের মধ্যেই একটা কালচার, সংস্কৃতি তৈরি করে ফেলেছে যে ব্যাংক একটা লুট করার জায়গা। তাহলে আপনি দায়ী কাকে বলবেন? রেগুলেটরি প্রতিষ্ঠান? অবশ্যই তারা দায়ী থাকবে যে বাংলাদেশ ব্যাংক তাহলে এতদিন কেন দেখে নাই? বাংলাদেশ ব্যাংক তো ছিল, যেমন বলা হচ্ছে খেলাপি ঋণ প্রদর্শন করা হতো না, তাহলে একটা সেন্ট্রাল ব্যাংক অবশ্যই জানে যে যে পরিমাণ সত্যিকার অর্থে খেলাপি ছিল সেটা দীর্ঘদিন ধরে ওই পরিমাণে প্রদর্শিত হচ্ছে না, তার মানে লুকিয়ে রাখার টেন্ডেন্সি। লুকিয়ে রাখতে রাখতে একটা দেশ যে এক সময় শ্বাসরুদ্ধ হয়ে যাবে, সেই জায়গাটুকু আসলে আপনি রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, অর্থাৎ আমি বলবো একটা প্রভাবশালী ব্যক্তি, আমরা সেটাকে এলিট হিসাবেও মাঝে মধ্যে অভিহিত করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা সেই এলিটের যে বৈশিষ্ট্য থাকা উচিত সেটা তাদের মধ্যে আছে কিনা সেটাই সন্দেহ। একটু আপনাকে রাখতে যাচ্ছি, একটু আবার বলবেন আপনি। ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন, আপনি শুনছিলেন ডক্টর শাহাদাত সিদ্দিকীর কথা। আপনি একটু বলুন যে একটা ব্যাংক ঋণের তো একটা প্রসিডিউর আছে, সেখানে সরকারের অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের বড় পর্যবেক্ষণ আছে, সেখানে ফাইলে সিগনেচারের ব্যাপার থাকে বড় বড় ঋণগুলোতে। তো সেই জায়গায় মানে এইরকম খেলাপি ঋণ বা এরকম একেবারে যে যার মতো করে অর্থ উত্তোলন করে যার মতো করে ব্যবহার করা বা ভেঙে যাওয়া, আমরা এরকমও শুনেছি বিগত সময়ে একটা চিরকুট বা একটা স্লিপ লিখেও টাকা নিয়ে চলে গেছে, পরে ব্যাংকের ঋণ ব্যবস্থাপনাটা নিশ্চিত করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? মানে এটা হয় কিভাবে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে আলাপ করছিলাম ব্যাংকের ক্যাপিটাল শর্টফল নিয়ে, তার সাথে অবশ্যই এটা এসে যায় আপনি ঋণ খেলাপের কথা যেটা বলছেন, দুইটা আমরা দুইভাবে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি যে বিষয়টা, এটা শুধু খেলাপের ঋণ কিংবা ঋণের উপরে নির্ভর করে না, এটা ব্যাংকের যতগুলো রিস্ক ওয়েটেড অ্যাসেট আছে সবগুলোর উপরে এটাকে আপনার ক্যাপিটালের হারটা নির্ধারণ করতে হয়। বাংলাদেশ ব্যাংক সেটা ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলা অনুযায়ী শুধুমাত্র ঋণের উপরে যে শুধু তাই হবে তাই না, প্রত্যেকটার উপরে, অপারেশনের উপরে, তারপর যে কোনো রিস্কি অ্যাসেট সবগুলোর উপরে ক্যালকুলেট করে আপনার এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটা আপনার মেনটেন করতে হয়। তো সুতরাং এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটা আপনার বাসেল 3 আলোকে যদি ধরি তাহলে আমরা এটার মিনিমাম 12.5% ক্যাপিটাল অ্যাডিকুয়েসি থাকতে হবে। সেই 12.5%-এর মধ্যে ঋণের উপর যেরকম আছে তেমনি অন্যান্য অ্যাসেটের উপরে এবং অন্যান্য অপারেশনের রিস্ক, বিভিন্ন রিস্কের উপরে এটাকে বিভিন্ন মাত্রায় বিভিন্ন অনুপাতে এগুলো মেনটেন করতে হয়। সবকিছু মিলে যে 12.5 হয় এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যাংকের। এখন কথা হচ্ছে যে দ্বিতীয় প্রসঙ্গ যেটা আপনারা বলছিলেন যে টেস্টি ব্যাংকের এই ক্যাপিটাল শর্টফলের কথা বলছি, আপনি লক্ষ্য করে দেখবেন তালিকায় যদি দেখেন আপনি প্রথমে দেখতে পাবেন যে সরকারি ব্যাংকগুলো এটার 1 নম্বরে আছে। তারপরে এসছে খুবই আশ্চর্যজনক ভাবে সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম প্রজন্মের কিছু ব্যাংক, খুবই প্রাইভেট সেক্টরের ব্যাংক, তারপরে তাদের নাম ঢুকছে। তারপরে আরো আছে হচ্ছে আপনার দুর্বল ইসলামী ব্যাংক ইত্যাদি, এবং পঞ্চম প্রজন্মের কিছু ব্যাংক, সবগুলো মিলিয়ে আছে। সুতরাং আপনি যদি সার্বিকভাবে চিন্তা করি অবস্থাটা সত্যি ভয়াবহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই ক্যাপিটালটার কি ভূমিকা পালন করে, কেন 12.5% হবে? বিষয়টা হচ্ছে বাসেল 3-তে যেটা বলা হচ্ছে যে ক্যাপিটালটার শক্ত ভিত্তি ব্যাংকগুলা তৈরি করে দেয় ক্যাপিটাল যদি থাকে। সুতরাং একটি ব্যাংকের শক্ত ভিত্তির জন্য তার বিভিন্ন ঝুঁকিবহুল তাদের অপারেশন থেকে শুরু করে সবকিছু অ্যাসেটের উপরে এটা রাখতে হয়, যাতে ব্যাংকগুলা আপনার ফাউন্ডেশন শক্ত হয়, ব্যাংকগুলো যাতে কোনো ধরনের বড় ধরনের কোনো বিপর্যয়কে মোকাবেলা করতে পারে। সুতরাং এটি হচ্ছে একটা সেট।
এগুলো করতে পারে নাই বিকজ বিভিন্ন সময়ে অনেকগুলো ব্যাংক এগুলো কখনোই এই ক্যাপিটাল মেনটেন করার বিষয়ে নজর দেয়নি। এবং আপনি দেখবেন লিস্টে যদি দেখেন তার এই ব্যাংকগুলোর অবস্থা কিন্তু সরকারি ব্যাংক ছাড়াও বাকি যে সব ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং ক্যাপিটাল এডিকুয়েশন না থাকলে যেটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট হয় সেটা যে ব্যাংকগুলো তারা কোনো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে না। এগুলো দিনের পর দিন চলে এসছে। সরকারি ব্যাংকগুলোকে ট্যাক্স পেয়ারের টাকায় এই ক্যাপিটালকে পুনর্ভরণ করা হয়েছে, কিন্তু এটাকে কখনোই এটা পুরোপুরি মিটিগেট করা যায়নি যে ক্যাপিটাল শর্টফল যেটা আছে সেটাকে কিভাবে আপনার মেটানো যায়। এখন কথা হচ্ছে ক্ষুদ্র আমানতকারীদের জন্য আমাদের ব্যাংক, আমাদের দেশে যে আপনার ডিপোজিট আপনার ইন্স্যুরেন্স স্কিম আছে সেখানে 2 লক্ষ টাকা পর্যন্ত এটা নিশ্চিত যে তারা এই যদি কোন ব্যাংক অবসায়ন হয় তারা ফেরত পাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অবসায়ন করতে হবে তখনই 2 লক্ষ টাকা পর্যন্ত তারা ফেরত পাবে, কিন্তু এর বেশি যারা তাদের ব্যাপারে কি হবে এই ব্যাপারে বিভিন্ন সময় কথা বলা হয়েছে। একবার বলা হয়েছে যে কেউ তো কাউকে ব্যাংকের শেয়ার দিয়ে দেওয়া হবে, সবই মানলাম, কিন্তু কথা হচ্ছে যে বিশাল ঘাটতি, যে বিশাল একটি মিসম্যাচ হয়ে বসে আছে, এইটি কিভাবে মেটানো যাবে? কারণ ব্যাংকগুলো যদি এটা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হয় তাদেরকে ক্যাপিটালাইজেশন লাগবে, তাদের নতুন ডিপোজিট লাগবে, তা দিয়ে তারা ব্যবসা করবে, এবং সেই ব্যবসার টাকা যদি কোনো জায়গা থেকে নেওয়া হয় সরকার কিংবা যে কোনো কেউ দিতে না করবে সেই টাকাটা ফেরত দিতে হবে। এটা তো সাদগায়ে জারিয়া না যে ওই টাকাটা দিতে হবে না কথা। সুতরাং আপনার এইটা একটা বিশাল সমস্যা যে আমি যদি তাদেরকে কোনোভাবে ব্যবসা চালু করার জন্য ব্যবস্থা করেও দেই, কিন্তু সেই সব ব্যাংক বর্তমানে যে তাদের ইমেজ নিয়ে তারা কতখানি সফলভাবে ব্যবসা করে সেই টাকা ফেরত দিতে পারবে, সেটা কতদিন পর্যন্ত চলবে, রোজ কিয়ামত পর্যন্ত চললে আমি অবাক হব না। কারণ কথা হচ্ছে যে ওই ব্যাংকগুলো যে সক্ষমতা দাঁড়িয়েছে, এই ব্যাংকগুলোকে আপনি অবসায় যদি নাও করেন, তাদেরকে যদি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টাও করেন আপনি, কিন্তু সেটি কত বছর লাগবে এটা আমার মাথায় এখনো পর্যন্ত আমি কোনো হিসাব। ফারুক মঈনুদ্দিন, আমরা অন্য আরেকজন যিনি অতিথি আছেন ডাক্তার শাহাদাত হোসেন সিদ্দিকী অবশ্যই এগুলো শুনছিলেন। আপনার কাছে একটু জানতে চাই যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই অর্থ সাধারণ গ্রাহকরা আসলে আপনার দৃষ্টিতে কিভাবে ফেরত পাবে, মানে এইটা এবং তাদের শাস্তিটা আপনি কি রকম শাস্তি আশা করেন এইসব প্রতিষ্ঠানগুলো যারা এইরকমভাবে অর্থ লোপাট করেছে? দেখুন, যে প্রকৃতপক্ষে কিন্তু শাস্তি না হওয়ার কারণেই কিন্তু আজকের যে অবস্থাটা তৈরি হয়েছে সেটা প্রকৃতপক্ষে যে দোষী সে দোষী সাব্যস্ত হয় এবং তাকে শাস্তি না দেওয়ার কারণেই আজকে এই অবস্থায় এসেছে। এখন প্রশ্ন উঠছে যে এই যে সংখ্যাটা নিয়ে ফারুক মঈনুদ্দিন ভাই কিন্তু স্পষ্টই বলেছেন যে আসলে আমরা যেভাবে জন্ম দিয়েছে এ সকল প্রতিষ্ঠান, ব্যাংক, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইভেন ইন্স্যুরেন্স কোম্পানি, সেগুলা কিন্তু আজকে আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। অতএব এর সলিউশন হিসাবে এখন আসছে যে আমাদের অবসায়ন করতে হবে। সেই অবসায়নের প্রক্রিয়াটা আসলে কি হবে, ইভেন মার্জ করতে হবে, মার্জ করতে গেলে কি করতে হবে, সেই রূপরেখাটাও কিন্তু প্রকৃতপক্ষে স্পষ্ট না, যে কারণে কিন্তু আমাদের কথা বলতে হচ্ছে কিন্তু অস্পষ্টতার ভিতর দিয়ে। প্রকৃতপক্ষে রাষ্ট্র যখন অবসায়ন করতে যাবে তাহলে কত সম্পদ এদের নিজেদের রয়েছে এবং কতটুকু আহরিত হবে এবং কতটুকু গ্যাপ পড়বে, সেই গ্যাপটুকুর দায়বদ্ধতা আসলে কার থাকবে? আর যদি দায়বদ্ধতাটা ডিপোজিটরদেরই থাকে তাহলে প্রকৃতপক্ষে কতটুকু দায়বদ্ধতা নিবে, সেই জায়গা থেকেই কিন্তু এখন প্রশ্ন আসছে। আমার যে জায়গাটাই বিশ্বাস করি যে আমরা একটা যে সংস্কৃতি, অপসংস্কৃতি বলবো, এই আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গড়ে তুলেছি, সেই জায়গা থেকে উত্তরণের উপায় হিসাবে প্রথমত যারা দোষী সেই দোষী ব্যক্তিদেরকে কিছু না কিছু জায়গায় হলেও বড় ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, যেটা থেকে আমাদের উচিত শিক্ষা হবে। এখন প্রশ্ন আসছে যে আমি আসলে সেই জায়গাটুকু নির্ধারণ করব কিভাবে। এখন প্রশ্ন আসছে যে প্রথম অবস্থায় সার্বিকভাবে একটা সেন্ট্রাল ব্যাংক যখন ডিসিশন নিয়েছে 5টি দুর্বল ব্যাংক, বিষয়টা হচ্ছে 5টি দুর্বল ব্যাংককে একত্রিতকরণ, সেটা কিন্তু কোনো সমাধান নয়, বরং এই 5টি ব্যাংক যাদের কারণে আজকের এই পরিণতি, তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক এই মানুষগুলার শাস্তি কিন্তু দেখতে চায়। তাহলে ভবিষ্যতে যে মালিক পক্ষই হোক, প্রকৃতপক্ষে বলা হচ্ছে কিন্তু যে ইন দ্য কেস অফ স্পিরিট যে ডিপোজিটাররাই আসলে মালিক, কিন্তু অল্প সংখ্যক ক্যাপিটাল দিয়ে যখন মালিকানা করে লুট করে তখন কিন্তু আসলে এই জনগণের টাকাটাই লুট করে। অতএব এই বিশাল গোষ্ঠী হয়েও
তাদের বিরুদ্ধে কিন্তু কোনো প্রতিরোধ করতে পারে না। না, সেটা ডাক্তার প্রতিরোধ শাহজাহান গড়ে সিদ্দিকী, মানে তুলতে এই কিন্তু বিষয়টা একটা যদি আমি একটু বোঝার চেষ্টা করি। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। বাংলাদেশেই বসবাস করছেন, প্রভাবশালী একজন বিজনেসম্যান, এখন বসবাস করছেন, হয়তো রাজনৈতিক ছত্রছায়ার কারণে কনসিডার পাচ্ছেন। তিনি অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, গণমাধ্যমও সামনে আনছেন, এরকম শুনেছি। তার 12,000 কোটি টাকা ঋণ রয়েছে, যে ঋণটা যেটি অর্থনীতির ভাষায় বলে সেই ঋণটা ব্যাক হচ্ছে না। তার মধ্যে শুধু তার নামে আছে 3,000 কোটি টাকা, বাকি 9,000 কোটি টাকা বেনামে ঋণ। মানে কোনো, মানে তার কোনো পরিচয় বা তার পাওয়া যায় না, বাট তিনি এই ঋণের সাথে জড়িত। ধরুন এইসব কেসে যদি 6,000 কোটি টাকা বা 3,000 কোটি টাকা ফেরত পাওয়া যায়, বাকি টাকাটা তো লোপাট করলেন উনি কি শুধুমাত্র পরকালে সৃষ্টিকর্তার কাছেই জবাব দিয়ে দিবেন? মানে এই জন্মে এদের শাস্তি হবে না, এদের সব কিছু সর্বশান্ত হবে না? মানে এটা রাষ্ট্রের দায়িত্ব না, ডাক্তার শাহাদাত হোসেন সিদ্দিকী? যে দেখেন, রাষ্ট্রের দায়িত্বের চেয়ে বড় দায়িত্ব হচ্ছে যারা প্রতিষ্ঠানে বসে আছেন, প্রতিষ্ঠানের গভর্নিং বডি বলেন আর বোর্ড অফ ডিরেক্টরস বলেন, তাদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। কারণ বড় লোনগুলা যখন ডিসবার্সমেন্ট হয় সেটা কিন্তু একটা জায়গা থেকে অনুমোদন হয়ে যায়। এখন তার পিছনে আমরা বলি কোলাটারাল থাকা দরকার, প্রকৃতপক্ষে অ্যাসেসমেন্ট হওয়া দরকার। কোনো কিছুই যদি না করেন, আপনি নিয়ে যান এবং শক্তি প্রদর্শন করে, তাহলে রেগুলেটরি বডি কেন রয়েছে? তাহলে রেগুলেটরি বডি এবং বোর্ড অফ ডিরেক্টরস আসলে সবাই মিলেই যৌথভাবেই দায়ী। যে কারণে কি করা হয়, আলটিমেটলি রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়া হয়। কারণ দেখেন, যত ঘটনা ঘটে প্রকৃতপক্ষে সেই সেন্ট্রাল ব্যাংকে সুবিধা দিয়ে বাঁচায় এবং সেই বাজেটের মধ্যেও বরং সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো হয়। আমি সেজন্যই জাস্ট বলছি যে প্রকৃতপক্ষে পানিশমেন্ট যদি নিশ্চিত না করা হয়, আমরা কিন্তু এখন যতভাবেই বাঁচাই, সেই বাঁচানোর পর যখন তাজা হবে তখন সেই জায়গাটাও কিন্তু আর রক্ষা পাবে না, আবার দুর্বলতার দিকেই যাব। অতএব সঠিক সমাধান একটাই, যে আমাদের লোন ডিসবার্সমেন্টের নীতিমালা মানতে হবে, রেগুলেটরি বডি তার চোখ কান খোলা রাখতে হবে, দেখতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি রাজনৈতিক এই প্রভাব মুক্ত যতদিন না করা যাবে এই সমস্ত জায়গাগুলাকে, যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, আমরাই আমাদের জায়গাগুলাকে সিদ্ধান্ত দিব, সেই জায়গাগুলো তৈরি হচ্ছে না। এবং সেটা হবে বলে যে আমরা আশা করি, আমরা বারবার এই আশা করে আসছি। বাংলাদেশ আজকে সত্যিকার অর্থেই দেখেন, আর্থিক প্রতিষ্ঠানে 6.5 লাখ কোটি টাকার মতো লোন, 18 কোটির মধ্যে 6.5 লাখ মানে 33% নাই। তো এই জায়গাটা যদি সঠিকভাবে ব্যবহার করা হতো, তো আজকের বাংলাদেশ কোথায় থাকতো? সেই জায়গায় আপনি যদি চিন্তা করেন, তাহলে আমরা দেশপ্রেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট। লুটেরাও যদি লুট করে দেশের ভিতরে বিনিয়োগ করতো, এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দেশের বাইরে তাদের অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব সেই জায়গাটাও বন্ধ করাটা অনেক প্রয়োজন, যদি আমরা সত্যিকার অর্থে দেশপ্রেমিক হই এবং দেশকে ভালোবাসি এবং দেশকে আসলে উন্নতির দিকে নিতে চাই। আমরা একদম শেষ পর্যায়ে। মাইনুদ্দিন ভাই, আপনি যদি একটু শেষ করতেন যে এই পরিস্থিতিতে ব্যাংক খাতের যে, আর্থিক প্রতিষ্ঠান খাতের যে এইরকম ঘাটতি, সেই ঘাটতিতে একেবারেই যদি আপনার মানে পরামর্শ থাকে বা কথা বলা, যেটা কিছুটা আস্থা তৈরি হবে আমাদের সাধারণ যারা গ্রাহক রয়েছে, সাধারণ যারা নাগরিক রয়েছে, মানে কি করলে কতটুকুর মধ্যে আমরা অন্ততপক্ষে একটু ডেভেলপ দেখতে পাবো? দেখেন, আমি যদি ঘাটতির কথাই বলি, আপনি যদি ক্যাপিটালের কথাই বলি, তাহলে প্রথম ঘাটতি পূরণের প্রথম বিষয়টা হচ্ছে এখানে নতুনভাবে ক্যাপিটাল ইনজেক্ট করা। ক্যাপিটাল ইনজেক্ট করবে কারা? প্রথম কথা হচ্ছে তারা শেয়ার হোল্ডাররা বলতে ওই ব্যাংক যারা উদ্যোক্তা শেয়ার হোল্ডার তারা, প্লাস সাধারণ শেয়ার হোল্ডার যারা মার্কেট থেকে যেসব শেয়ার বিক্রি হয়েছে তারা, মানে রাইট শেয়ার ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই বিষয়টি খুবই দুরূহ এবং প্রায় অসম্ভব বলতে গেলে চলে, কারণ এইসব ব্যাংকের মালিকদেরকে তো এখন আর বোর্ডে রাখা হয়নি। সুতরাং তারা এখানে কেন নতুন ভাবে ক্যাপিটাল ইনজেক্ট করবে? এটা হচ্ছে আইডিয়াল ওয়ে অফ ক্যাপিটালাইজেশন। আরেকটা হচ্ছে যে আপনার বন্ড দিয়ে অন্য বন্ড ইস্যু করে, এটা টিয়ার 2 বন্ড বলা হয়, এটাও এক ধরনের আপনার ক্যাপিটালাইজেশনের। কিন্তু প্রথম কথা, টিয়ার 1 ক্যাপিটাল যদি সত্য না থাকে, তাহলে টিয়ার 2 ক্যাপিটাল আপনার সংগ্রহ করা খুবই কঠিন কাজ হবে। সুতরাং এই বিষয়টি আসলে সত্যিকার অর্থ বলতে আমার ক্ষুদ্র মাথায় আসে না যে এত বড় বিশাল সমস্যা, এত বড় বিশাল ঘাটতি কোত্থেকে পূরণ হবে, কে টাকা দিবে? সরকার টাকা দেবে, সেটা করতে কাদের টাকা দিবে? সব বাইরে থেকে না, তারাই কেন টাকা দিবে? সুতরাং আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আসলে আপনি যে প্রশ্নটা আমি করেছেন, আমি খুব অসহায় বোধ করছি
যে এটার সঠিক জবাব আমি আপনাকে এই মুহূর্তে দিতে পারছি সক্ষম, কারণ আমি জানি না কি করতে হবে। আসলে আমরাও জানি না, মানে এই হতাশা নিয়ে শেষ করতে হচ্ছে, মানে এত বড় ঘাটতি কিভাবে সমাধান হবে। বড় বড় মাথা আছেন, ফারুক মাইনুদ্দিন ভাই যখন বলেন তার মাথা ক্ষুদ্র, তারা আমরা ছেড়ে দিতে চাই সেই সব মাথা যারা বড় বড় সরকারে আছেন, তারা হয়তো তার বড় মাথা দিয়ে এটা একটা মানে সমাধান খুঁজে বের করবেন। আমরা শেষ করতে চাইছি এই মুহূর্তে। আর ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাইনুদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাদত হোসেন সিদ্দিকী দুজনকে আবারও স্বাগত জানাই। সবার আগে দেশ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেক্সল অনুষ্ঠানে আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।